বাঁকুড়ার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ বিগত দিনে আপনারা দেখেছেন যে একের পর এক পঞ্চায়েত হাতছাড়া হয়েছে পদ্মের। এবার আরো এক পঞ্চায়েত হাতছাড়া বিজেপির। নাটাবাড়ি ১ নম্বর পঞ্চায়েত, নাটাবাড়ি ১ নম্বর পঞ্চায়েত এবার তৃণমূলের দখলে চলে গেল। কিভাবে গেল গোটা বিষয় শুভঙ্করের কাছ থেকেই জানবো। শুভঙ্কর, আরো একটা পঞ্চায়েত হাতছাড়া। হ্যাঁ, একেবারেই দেখো সোনিয়া, নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই নাটাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েত। গত পঞ্চায়েত নির্বাচনে ১৭ আসনের এই গ্রাম পঞ্চায়েতে বিজেপি ১১টি আসন জয়ী হয়েছিল, তৃণমূল ৬টি আসনে জয়ী হয়েছিল। ফলে গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছিল বিজেপি। এরপর লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর কোচবিহার যেহেতু তৃণমূল জয়ী হয়েছে, আমরা দেখতে পেলাম যে একের পর এক গ্রাম পঞ্চায়েতে পালাবদল হচ্ছে। বিজেপির গ্রাম পঞ্চায়েতগুলো তৃণমূল দখল করছে। কিছুদিন আগে এই নাটাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের এক পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিয়েছিল, ফলে বিজেপির পঞ্চায়েত সদস্যের সংখ্যা কমে যায়। এরপরই গতকাল রাতে কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে বিজেপির আরো ২জন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেয়। এর ফলে ওই গ্রাম পঞ্চায়েতে বিজেপির সদস্য সংখ্যা গিয়ে দাঁড়ায় ৮ এবং তৃণমূলের সদস্য সংখ্যা গিয়ে দাঁড়ায় ৯। ফলে এটা বলাই যায় যে নাটাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েত এখন তৃণমূলের দখলে। যদিও বিজেপি নেতৃত্বের দাবি যে ভয় দেখিয়ে তৃণমূল বিজেপির পঞ্চায়েত সদস্যদের নিয়ে যাচ্ছে, এসব করে লাভ হবে না। বেশ, গত নির্বাচনে আমরা ৬ জন গ্রাম পঞ্চায়েত জিতেছিলাম, এই ১৭তে ১১টি বিজেপি জিতেছিল। খুব মার্জিনাল ভোটে আমাদের এই অঞ্চলটা হাতের বাইরে চলে যায়। আমাদের সাথে ইতিমধ্যেই একজন গ্রাম পঞ্চায়েত যোগদান করেছিলেন, আমরা ৬ থেকে ৭ হয়েছিলাম। আজকে আরো ২জন গ্রাম পঞ্চায়েত সদস্য সুকুমার দাস এবং জগদীশ দাস, তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এতে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বারের সংখ্যা হলো ৬ থেকে দাঁড়িয়ে ৯ এবং বিজেপি ১১ থেকে এসে ৮-এ হলো। এই মুহূর্তে আমরা ৯ হলাম, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলাম এবং গ্রাম পঞ্চায়েত পরিচালনার দায়িত্ব তৃণমূল কংগ্রেসকে আরো বেশি দায়িত্ব নিয়ে এলাকাগুলো কাজ করাতে হবে। আর বাঁকুড়ায় নজর রাখতে হচ্ছে, কারণ ৩ তৃণমূল নেতাকে বহিষ্কার করা হয়েছে বাঁকুড়ায়। কেন বহিষ্কার করা হলো? ৩ জন অঞ্চল সভাপতি, তাদেরকে বহিষ্কার করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। আরো বিস্তারিত আমাদেরকে জানাবেন প্রিয়ব্রত। প্রিয়ব্রত, কি কারণ, কেন এই ৩ জনকে বহিষ্কার করা হলো? দেখো সোনিয়া, গত কয়েকদিন আগেই লোকসভা নির্বাচন শেষ হয়েছে এবং বাঁকুড়া লোকসভা কেন্দ্রে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এই যে জয়, এই জয়ের মধ্যেও কিন্তু অন্তর্ঘাতের চিহ্ন রয়েছে এবং সেই কারণেই জেলা নেতৃত্ব অন্তর্ঘাতের কারণ দেখিয়েই কিন্তু অন্তর্তদন্ত করতে শুরু করেছিল এবং সেই অন্তর্তদন্তে উঠে এসেছে বেশ কিছু নেতার নাম। সেরকম ভাবেই বাঁকুড়ার যে সিমলাপাল এলাকা, সিমলাপালের পাঠশালা, সিমলাপাল এবং বাঁকুড়ার কেঞ্জাকুড়া, এই ৩ অঞ্চল সভাপতিকে বহিষ্কার করা হয়েছে। তাদেরকে নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেটা ধরে দেওয়া হয়েছে জেলা তৃণমূল কংগ্রেসের প্যাডে। তাদের কাছে চিঠি গেছে এবং অবশ্য জেলা নেতৃত্ব তারা দাবি করছেন যে শুধুমাত্র এই ৩ জন নয়, আরো বেশ কিছু নাম এখনো পর্যন্ত তাদের কাছে এসে পৌঁছেছে এবং পরবর্তীকালে ধাপে ধাপে তাদের কাছেও চিঠি পৌঁছবে এবং এই অন্তর্ঘাতের কারণ খুঁজতেই অন্তর্তদন্ত করেই এই ধরনের নাম উঠে আসছে, এমনটাই দাবি জেলা নেতৃত্বের। তারা বিশ্বাসঘাতকতা করেছে, তারা অন্য দলের হয়ে কাজ করেছে, দলের ভোট নষ্ট করেছে, এমনটাই দাবি জেলা নেতৃত্বের। অন্যদিকে যারা এই যাদেরকে বরখাস্ত করা হয়েছে তারা দাবি করছেন কোন রকম ভাবে তারা বিশ্বাসঘাতকতার সঙ্গে যুক্ত নন, অন্য দলের সঙ্গে তারা কাজও করেননি। তারা তৃণমূলের প্রতীকে লড়াই করেছেন, তৃণমূলের প্রতীকে জয়ের প্রার্থীকে জয়ী করার জন্য বিভিন্ন ধরনের কৌশল, সেই কৌশল অবলম্বন করেছেন। সেক্ষেত্রে কিভাবে তাদের কাছে এই অন্তর্ঘাতের কারণ উঠে আসছে কিংবা তারা যে বিশ্বাসঘাতক এইভাবে খোলা হচ্ছে, তারা কিন্তু মেনে চাইছেন না। তারা দাবি করছেন তারা তৃণমূলের সঙ্গে আছেন, আগামী দিনেও তারা তৃণমূলের সঙ্গে থাকতে চান। আর এই নিয়েই কিন্তু চাপানোতর চলছে, সেখানেই কিন্তু বিজেপি জলঘোলা, এই যে জলঘোলা হচ্ছে, এটা কিন্তু বিজেপি তারা কিন্তু ফসল তুলতে চাইছে। তারা দাবি করছে যে উঁচুতলার নেতৃত্ব তাদের এই হারের ক্ষেত্রে, এই যে বিভিন্ন জায়গায় অঞ্চলে অঞ্চলে হার হয়েছে, এক্ষেত্রে কিন্তু তারা নিজের দায় দিতে চাইছেন না। তারা নিচুতলার নেতৃত্বের কাছে দায় চাপিয়ে নিজেদের খাত কিন্তু পরিষ্কার করতে চাইছেন। সোনিয়া, বেশ প্রিয়ব্রত, অর্থাৎ দল বিরোধী কাজের অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। বেশ, মমতা ব্যানার্জিকে দেখে রাজনীতি করি আমরা তৃণমূল দলটাকে। দল বিরোধীর তো কোনো প্রশ্নই নাই। এই দলটা যতদিন বাঁচবো ততদিন এই দলটা করবো। একজন এমপি, আমার বলার কিছু নাই, ওনার ক্ষমতা আছে, উনি সাসপেন্ড করতে পারেন। এখনো পর্যন্ত কোনো লেটার আমি পাইনি। আমি লেটার পেলে, যদি আমাকে লিখিত লেটার আসে, আমি লিখিত লেটার দলের কাছে উপযুক্ত তথ্য প্রমাণ সহ আমি পেশ করবো। কারণ দল বিরোধী কাজ করেছিল, ইনকোয়ারি যে রিপোর্ট পেয়েছি, আমি তো বহিষ্কার করে সাসপেন্ড করেছি। অন্তর্দ্বন্দ্ব না, বিশ্বাসঘাতক। অন্যদের কাজ করেছে বলে তো আমার দলকে হারাবার চেষ্টা করি। এই তো শুরু হলো, এরপর আবার আছে, আরো বেরোবে। ধরে ইন্দুর আছে, তারাও বেরোবে।
আচ্ছা ভাবুন, একটা হাসপাতাল, সেই হাসপাতালে এক্স-রে বন্ধ, বেশ কয়েকদিন ধরে যদি এই পরিস্থিতি থাকে তাহলে সেখানকার রোগী পরিজনদের কি অবস্থা হয়। ঠিক এই ঘটনাই ঘটেছে রামপুরহাট হাসপাতালে। কিন্তু কেন, ঠিক কি কারণ যার জন্য এক্স-রে পরিষেবাটা বন্ধ রয়েছে, অক্ষয়ের কাছ থেকে জানবো। অক্ষয়, কতদিন ধরে এই পরিস্থিতি? স্বাভাবিকভাবেই তো সমস্যায় পড়তে হচ্ছে রোগীর পরিজনদের, সুরাহা কবে পাওয়া যাবে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে গত 5 থেকে 7 দিন ধরে যে এক্স-রে মেশিন, সেই এক্স-রে মেশিন এই মুহূর্তে খারাপ হয়ে পড়ে আছে। এর ফলে চিকিৎসা করাতে এসে চরম বিপাকে পড়ছেন রোগী এবং তাদের আত্মীয় পরিজনেরা, এবং প্রত্যেককে কিন্তু বাইরে করতে হচ্ছে এক্স-রে। যদিও হাসপাতালের এমএসবিসি পলাশ দাস তিনি যেটা দাবি করেছেন যে বৃষ্টির জল জমে যাওয়ার কারণে এবং সেই এক্স-রে রুমে জল ঢুকে যাচ্ছে, সেই কারণে শর্ট সার্কিট হয়তো বা হয়ে যেতে পারে, সেই কারণে সেই এক্স-রে মেশিন এখন বন্ধ আছে। তবে আজকে ইঞ্জিনিয়াররা এসেছে, বিষয়টি দেখছে এবং খুব তাড়াতাড়ি হাসপাতাল কর্তৃপক্ষ চেষ্টা করছে যাতে এক্স-রে পুনরায় চালু করা যায়। তবে রোগী যারা আছেন তারা কিন্তু প্রত্যেকেই অভিযোগ করছে তারা যে 5 থেকে 7 দিন ধরে তারা কিন্তু সমস্যায় পড়েছে, তার কারণ হাসপাতালে, সরকারি হাসপাতালে এক্স-রে মেশিন খারাপ, এর ফলে তাদেরকে মোটা টাকা দিয়ে বাইরে থেকে করতে হচ্ছে। বেশ অক্ষয়, সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় রোগীর পরিবার পরিজনদের। রোগীর পরিবার কি বলছে শুনুন, হাসপাতালের সুপারি বা কি বলছেন শোনাবো। পায়ে লেগেছে, ছেলে নিয়ে এসেছিলাম, ওখানে গেলাম, ওখান থেকে এইখানে পাঠিয়ে দিল। তো এইখানে তো খারাপ, আমাদেরকে বাইরে থেকে পয়সা দিয়ে করে নিয়ে আসতে হচ্ছে। এক সপ্তাহ খারাপ হয়েছে, এক সপ্তাহ ধরে খারাপ। হ্যাঁ, এর ফলে তো আপনাদের সমস্যা হবে। সমস্যা মানে যে ভাঙা পানি, এই আউটডোর রুম চেম্বার করে বেড়াতে হয়েছে। এক্স-রে মেশিন খারাপ শুনেছি, তবে সেটা পিপিপি মোডে যেটা চলে সেইটি খারাপ। আমাদের হাসপাতালের যে এক্স-রে মেশিন আছে সেটা চলছে। ইমার্জেন্সিটা এখন একটু সমস্যার মধ্যে আমাদের আছে, যেহেতু পিপিপি মোডটা চলছে না। বৃষ্টি হওয়ার ফলে জল এসে ওদের নাকি শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। একটা ছবি তো দেখাবো আপনাদের। আচ্ছা ভাবুন, একটা পুকুর, রাতারাতি যদি সেটা সমান জমি হয়ে যায়, কি অবস্থা? দেখে বোঝা যাবে যে এটা একটা পুকুর ছিল। ঠিক এই ঘটনাই ঘটেছে, রাতারাতি একেবারে পুকুর থেকে হয়ে গিয়েছে সমান জমি। বারাসাতের 19 নম্বর ওয়ার্ডের ছবিটা আপনাদের দেখাচ্ছে, সেখানে পুকুর ভরাটের অভিযোগ উঠে আসছে। কিন্তু ভূমি দপ্তরের আধিকারিকরা কি পরিদর্শনে গিয়েছিলেন? জিয়াউলের থেকে জানবো। জিয়াউল, পরিদর্শনে কি যাওয়া হয়েছিল কারো তরফ থেকে, এবং রাতারাতি এই ঘটনা ঘটলো কিভাবে? দেখো, রাতারাতি প্রশাসন এবং সাধারণ মানুষের নজর এড়াতে প্রায় না হলেও 5 বিঘা জমির পুরো ব্যাপারটি, পুরো পুকুর এলাকাটাই পাঁচিল দিয়ে ঘিরে ফেলা হলো। অর্থাৎ কোনো প্রশাসনিক আধিকারিক বা প্রশাসনের এবং অন্যদিকে সাধারণ মানুষের নজর না যায় তার জন্যই পুরো এলাকাটা বাউন্ডারি দিয়ে ঘেরা হলো। তারপরে সেখানে আস্তে আস্তে সেই প্রায় 5 বিঘা পুকুর পুরোটাই মাটি ফেলে সমান করে দেওয়া হলো, এবং যাতে কোনো মানুষের সমাধান না, আর কি সমস্যা না হয় বা নজর না যায় তার জন্যই মালিক পুকুরের মালিক তিনি এই পুকুরটা পুরো মাটি ভরে ভরাট করে দিলেন। এবং প্রশাসন বা এলাকার মানুষজন বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে, কিন্তু কে শোনে কার কথা, কোনো কাজই হয়নি। অবশেষে প্রশাসনের টনক লড়লো, তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন কোন রকম ভাবে সেখানে পুকুর ছিল। কিন্তু আমরা একটু দর্শকদের শোনাবো, জমির যে কেয়ারটেকার তিনি বলছেন যে সেখানে নাকি কোনো পুকুরই ছিল না। জিয়া, সঙ্গে থাকো। আমি বলছি এটা কোনো অভিযোগ না, এটা পুকুর ভরাটও না, এটা শুটির খাল কাটা হয়েছিল, সেই মাটিটা ওখানে একটা নিচু জায়গা ছিল, রেকর্ডও কোনো পুকুর নেই। আপনারা কাগজপত্র দেখে নেবেন, স্যার এসছে, স্যার সব বলবে, কাগজপত্র দেখে লিগাল বলবে। কতটা জমি আছে ভিতরে? এটা 11.5 বিঘা আছে। কার জমি? মালিককে? মালিক হচ্ছে আপনার আমান আগরওয়াল আছে, কাজলিয়া আছে, সব কলকাতাতে বাড়ি ওনার। 4টে মালিক আছে। 4জন মালিক আছে। 4জন। আমি দেখভাল করি। আবারও জিয়াউলের কাছেই ফিরবো। জিয়াউল, আমরা শোনাচ্ছিলাম, মানে এই কথা কি করে বলছেন যে সেখানে কোনো পুকুর সেভাবে ছিলই না? এটা কি বলছেন তিনি? দেখো, কেয়ারটেকার এবং অর্থাৎ জমি দেখাশোনা করেন প্রায় 11 বিঘা এরিয়া, তার মধ্যে অর্থাৎ 5 বিঘা জমি সেখানে জলা জমি পুকুর ছিল, রেকর্ড বলছে এবং এলাকার মানুষ বলছে। ফলে তারা বারংবার বলেছেন, কিন্তু যেহেতু একেবারে পুরোটাই হচ্ছে পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, সেখানে আর কারো নজর যাচ্ছে না, তার জন্য তারা মাটি ফেলে সেখানে ভরাট করেছে। কেয়ারটেকার দাবি করছেন, ফলে তিনি দেখেছেন ডোবা ছিল বা নিচু জমি ছিল, তিনি পুকুরের কথা স্বীকার করছেন না। অবশেষে এলাকার একাধিক মানুষ সেখানে কমপ্লেন করে বিভিন্ন সরকারি দপ্তরে, অবশ্যই তারপর ভূমি দপ্তর আধিকারিক
সাংবাদিকরা সেখানে যায় এবং তারাও রেকর্ড করে দেখে যে এটা পুরোটাই 5 বিঘা এলাকা, পুরোটাই কিন্তু পুকুর ছিল, ফলে তারা আগের জায়গায় ফেরত দিতে হবে এইরকম হুঁশিয়ারিও দিয়ে রাখলেন এবং মালিক পক্ষকে দ্রুত ভূমি দপ্তরে গিয়ে যোগাযোগ করতে বলেন। অন্যদিকে জানি ইতিমধ্যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, বিজেপির স্পষ্ট দাবি, তারা বলছে যে যা পাচ্ছেন সব খেয়ে নিচ্ছেন শাসক দলের নেতারা, ফলে পুকুর জলাজমি কিছুই বাদ দিচ্ছে না, সবটাই টাকার খেলা। অন্যদিকে শাসক দলের বক্তব্য, তিনি শুনেছেন এলাকার মানুষ অভিযোগ করেছেন, বিএলআরও গেছিলেন সেখানে, অভিযোগ তিনি খতিয়ে দেখতেন এবং আগের জায়গায় ফেরত দেওয়া হবে এমনটাও হুঁশিয়ারি দিয়ে রাখলেন। পৌরসভার পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্ত বললেন আগের জায়গায় ফেরত দিতেই হবে, তার কারণ পুকুর জলাজমি কোনো রকম ভাবে। বিএলআরও কি বলছেন চলুন শোনাই। এটা একটা পুকুর ছিল, প্রচলিত পুকুর ছিল, কিন্তু এরা ভেতরের মাটি নিয়েই এরা এটাকে বুঝিয়ে দিয়েছে। তো এটা আমরা তদন্ত করে দেখলাম, এটা একটা বালাজি ইনফার নামে আছে, হ্যাঁ, এবং মালিক বোধহয় কলকাতায় থাকে। আর এখানটায় যেটা হলো জহুর আলী নামে একজন আছে যে দেখভাল করে, তারই তত্ত্বাবধানে বুঝিয়েছে বলে যেটা এখানে উঠে এলো। আমরা এর বিরুদ্ধে একটা অভিযোগ করব থানাতে, আমরা এটা একটা এফআইআর লজ হবে এবং এর বিরুদ্ধে যেরকম যথাবিহিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জিয়াউল যেমনটা জানাচ্ছিল, শোনাবো আপনাদের বিজেপি কি অভিযোগ করছে, শুনুন। বারাসাত পৌরসভার এলাকায় 35টা ওয়ার্ডের মধ্যে 29টা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি আমরা এগিয়ে আছি। সুতরাং চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এদের কাছে অশনি সংকেত পৌঁছে গেছে যে আগামী 2026-এ এই দলটা আর ক্ষমতায় থাকবে না। সুতরাং যতটুকু পারি লুটেপুটে খাই। প্রশাসন অনেক সময় দেখে না দেখার ভান করে গেছেন। যাই হোক, এই বিষয়ে বিডিও সাহেব উদ্যোগ নিয়েছেন, তাকে সাধুবাদ জানাই। ভাইস চেয়ারম্যানের বক্তব্য শোনাবো। তিনি বলছেন এখানে তৃণমূল বিজেপি এ সংক্রান্ত কোনো বিষয়ই নয়। তৃণমূল বিজেপির কোনো ব্যাপারই না, এটা প্রশাসনিকভাবে আমি চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ অফিসার আমরা ছুটি করে বন্ধ করেছি এবং তারপর থেকে ওটা দেখা যায়নি, এখনও দেখা পাওয়া যায়নি। অনেকবার দেখা করতে হয়েছি, কারণ জমির মালিক এখানে থাকে না, তার একজন কেয়ারটেকার থাকে, সেই কেয়ারটেকারই মাঝে মাঝে দেখা যায়, এসে দেখা করে বলে ওরা দেখা করেনি। এবং লাস্ট আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি ওটা তালা মারা থাকবে, করতে দেওয়া হবে না। এবং পরবর্তীকালে আমরা জেসিবিও পাঠিয়েছিলাম, ওটা পাঠিয়েছিলাম। আর এবার ইসলামপুরের দিকে নজর রাখবো, কারণ জল বাড়ছে উত্তরের বিভিন্ন নদীতে, সেতুর ওপর দিয়ে জল বইছে। ছবিটাও দেখাবো আপনাদের, কি পরিস্থিতি তৈরি হয়েছে দেখুন। আগে ছবিটা দেখাই আপনাদের, কিভাবে ইসলামপুরে সেতুর উপর দিয়ে জল বয়ে চলেছে। সেতু ডুবে যাওয়ায় দুপারের যোগাযোগ পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কি করবেন এবার সেখানকার বাসিন্দারা? চঞ্চল রয়েছেন আমাদের সঙ্গে। চঞ্চল, এই পরিস্থিতিতে সেখানকার মানুষজন কি করবে? স্থানীয় প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর ব্লকের যে রামপুর এলাকা রয়েছে, সেই রামপুর এলাকা সিরিয়ানি নদী রয়েছে, সেই সিরিয়ানি নদীর উপরেই রয়েছে সেতু। কিন্তু টানা কয়েকদিনের উত্তরবঙ্গে বৃষ্টির কারণে নদীর জল বাড়তে শুরু করে এবং সেই সিরিয়ানি নদীর জল বাড়াতে কিন্তু যে ব্রিজ রয়েছে সেই সেতু উপর দিয়ে জল বইতে শুরু করেছে। তবে এই জল বওয়াতে কিন্তু যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ রামপুর এবং কালালাঙ্গি সহ বহু গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে এতে কিন্তু চরম সমস্যায় পড়েছে সেখানকার গ্রামবাসীরা। তবে গ্রামবাসীদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে ওই রামপুর এলাকায় যে পুরনো সেতু, সেই সেতুটি পুনরায় ভেঙে নতুন করে নির্মাণ করা হোক, কিন্তু সেই দাবি পূরণ হয়নি। তবে এইবারে যে বৃষ্টি, সেই বৃষ্টির জলের কিন্তু সেই সেতুর উপর দিয়ে জল যাওয়াতে কিন্তু চরম দুর্ভোগের শিকার হচ্ছে সেখানকার বাসিন্দা। তবে এখন তারা কি করবেন সেটা কিন্তু বুঝে উঠতে পারছেন না। তবে স্থানীয় যারা প্রশাসনের, যারা পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে স্থানীয় নেতৃত্ব যারা রয়েছে, তারা কিন্তু বিষয়টি দেখছেন, নজরে রাখছেন এবং সমস্ত রকম সহযোগিতা করে আশ্বাস দিচ্ছেন। বেশ চঞ্চল।